পেশায় উকিল, নেশায় অভিনেতা। জটায়ু ছাড়াও সন্তোষ দত্তের অভিনয়ে অমর, অবলাকান্ত থেকে গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, বান্ধবীতে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা যারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা জানাই। অনেক অনেক ধন্যবাদ। আসুন আজকে আমরা জেনে নিই সেই অবিস্মরণীয় একটি মানুষ সম্বন্ধে, যিনি খুব আদরের, খুব ভালোবাসার, আমাদের সবার খুব কাছের মানুষ, সন্তোষ দত্ত। তিনি ছিলেন পরশ পাথর, যা ছুঁতেন তাই সোনা হয়ে যেত। তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন, কিছু ছবি তাকে ছাড়া অসম্পূর্ণ। আমাদের মধ্যে যদি তিনি এখনও থাকতেন, হয়তো অনেক ছবি তাকে ছুঁয়ে সম্পূর্ণ হয়ে যেত। তার অভাব সব সময় আমরা বোধ করি এবং করব। সন্তোষ দত্ত, যিনি 2রা ডিসেম্বর 1925 সালে জন্মগ্রহণ করেন, 5ই মার্চ 1988 সালে তার মৃত্যু হয়। তিনি একজন বাঙালি অভিনেতা ছিলেন। তিনি সত্যজিৎ রায় পরিচালিত দুটি ফেলুদা সিরিজের চলচ্চিত্র সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাতে অমর, জটায়ুর ভূমিকায় অভিনয় করেছিলেন। অমর জটায়ু আমি এই জন্য বলছি যে তার মতো জটায়ু কোনোদিন কেউ করতে পারেননি আর ভবিষ্যতেও পারবেন না। সেক্ষেত্রে তিনি জটায়ুর চরিত্রে অমর। সন্তোষ দত্তের অভিনীত কয়েকটি ছবি হল পরশ পাথর 1958, হেডমাস্টার 1958, তিন কন্যা 1961, মহাপুরুষ 1965, গোপী গাইন বাঘা পাইন 1968, স্ত্রীর পত্র 1972, সীমান পৃথ্বীরাজ 1973, মর্জিনা আবদুল্লাহ 1973, সোনার কেল্লা 1974, যদুবংশ 1974, জনঅরণ্য 1976, অসাধারণ 1976, সিস্টার 1977, এক যে ছিল দেশ 1977, এই পৃথিবীর পান্থনিবাস 1977, শেষ রক্ষা 1977, চার মূর্তি 1978, জয় বাবা ফেলুনাথ 1979, ঘটকালী 1979, গণদেবতা 1979, ব্রজবুলি 1979, পাকা দেখা 1980, হীরক রাজার দেশে 1980, সন্ধি 1980, অভি 1980, গোপাল ভাঁড় 1980, সুবর্ণলতা 1981, অগবধূ সুন্দরী 1981, খেলার পুতুল 1982, মালঞ্চ 1982, রসময়ীর রসিকতা 1982, রাজেশ্বরী 1983, কাউকে বলো না 1983, দুটি পাতা 1983, শৃঙ্খল 1983, পূজারিণী 1984, শিলালিপি 1984, শোরগোল 1984, ললিতা 1984, অমর গীতি 1984, জয় পরাজয় 1984, বৈকুণ্ঠের উইল 1985, আমার পৃথিবী 1985, নিশান্তে 1985, হুলুস্থুল 1985, দুই অধ্যায় 1986, উর্বশী 1986, শুভ কেমন আছো 1986, আবির 1987, সম্রাট ও সুন্দরী 1987, অগ্নি সংকেত 1988, গিলিগিলি গে 1989, পলাতক 1991। বাংলা সিনেমা যতদিন থাকবেন ততদিন সন্তোষ দত্ত থাকবেন। বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবির গুণগত মান নিয়ে আলোচনা এক ধৃষ্টতা। তবে যে দিকটি নিয়ে অপেক্ষাকৃত কম চর্চা হয়ে থাকে তা হলো সত্যজিতের অভিনেতা বাছাই ক্ষমতা। বাংলা সিনেমার জগতে বেশ কিছু দিকপাল অভিনেতা অভিনেত্রীরা আড়ালেই থেকে যেতেন যদি না সত্যজিতের ছবিতে তারা অভিনয়ের সুযোগ পেতেন। আজ এমনই কয়েকজন অভিনেতার কথা বলবো আমরা। সন্তোষ দত্ত নামটা উচ্চারণ করলেই যে ছবি ভেসে ওঠে আপনার মনে, বুকে হাত রেখে বলতে পারবেন তার সত্যজিতের ছবির চরিত্রে দেখা সন্তোষ দত্ত নয়? পারবেন না। সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথের জটায়ু হোক অথবা হীরক রাজার দেশের বিজ্ঞানী কিংবা গুপি গাইন বাঘা বাইন, সমাপ্তি, পরশ পাথর, একের পর এক ছবিতে সন্তোষ দত্তের অভিনয় বাঙালিকে আচ্ছন্ন করে রেখেছে। বাংলা চলচ্চিত্রের দীর্ঘকালীন প্রবাহমানতায় যেসব মহান অভিনেতা তাদের অসামান্য সাবলীল অভিনয় দক্ষতায় সমৃদ্ধ করেছেন এই শিল্প মাধ্যমকে, তাদের মধ্যে অন্যতম একজন হলেন সন্তোষ দত্ত।
বাংলা সিনেমায় কৌতুক অভিনয়ের জন্য মূলত জনপ্রিয় হলেও গুরুত্বপূর্ণ চরিত্রেও অনবদ্য সাবলীল অভিনয়ে আপামর বঙ্গবাসীকে তিনি মুগ্ধ করেছেন বারংবার। সন্তোষ দত্ত নিজের পেশাগত জীবন শুরু করেছিলেন একজন জাঁদরেল আইনজীবী হিসেবে। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোয়েন্দা ফেলুদার বন্ধু লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর ভূমিকায় সন্তোষ দত্তের অভিনয় বাংলা চলচ্চিত্রের সম্পদ হয়ে রয়েছে। সত্যজিৎ রায়ের একাধিক চলচ্চিত্রে অবিস্মরণীয় সব চরিত্র তো করেছেনই, সেই সঙ্গে গোপাল ভাঁড়ের মতো আরও নানা চরিত্রে তার অভিনয় দক্ষতা অকুণ্ঠ প্রশংসার দাবি করে। সিনেমা ছাড়াও তাকে টিভি সিরিয়ালেও দেখা গিয়েছিল। 1925 সালে 2রা ডিসেম্বর ব্রিটিশ অধ্যুষিত বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত কলকাতায় সন্তোষ দত্তের জন্ম হয়। কলকাতার আমহার্স্ট রোতে ছিল সন্তোষ দত্তের পৈতৃক বাড়ি এবং বর্ধমানের পলাশীতে কুরমুন গ্রামে ছিল তার দেশের বাড়ি। বিদ্যাসাগর কলেজে 3rd ইয়ারের ছাত্র থাকাকালীন মাত্র 19 বছর বয়সে সন্তোষ দত্তের বিয়ে দিয়ে দেন তার বাবা। পাত্রী ছিলেন মানিকতলার কারবালা ট্যাঙ্ক লেনের বাসিন্দা প্রতিমা দেবী। পরবর্তীতে তাদের এক কন্যার জন্ম হয়, যার নাম লাবণ্য। ছোটবেলা থেকেই অভিনয়ের শখ সন্তোষ দত্তের ভিতরে মাথা চাড়া দিয়ে উঠেছিল। এই শখটি গড়ে উঠবার পিছনে তার বাবারও যথেষ্ট ভূমিকা ছিল। সন্তোষ দত্তের বাবা ছিলেন একজন মঞ্চ অভিনেতা। ছোটবেলায় বাবার হাত ধরে সন্তোষ গিরিশ ঘোষের নাটক দেখতে যেতেন। এছাড়াও দেশের বাড়িতে থাকাকালীন অনেক ছোট বয়স থেকেই গ্রাম্য পালা পার্বণে অনুষ্ঠিত নাটকে অভিনয় করতেন তিনি। মাত্র 7 বছর বয়সে এরকম এক গ্রামের অনুষ্ঠানে শাহজাহান নাটকে অভিনয়ের মাধ্যমেই তার অভিনয় জগতে হাতেখড়ি হয়। তবে অভিনয়কে পেশা হিসাবে নেওয়ার আগে কিছু সময় ব্যাংকেও চাকরি করেছিলেন তিনি। তৎকালীন ইম্পেরিয়াল ব্যাংকে, অধুনা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটি, সেখানে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে প্রথমবারেই প্রথম তালিকার একদম প্রথমে তার নাম আসে। কিন্তু কোনো এক সূত্র মারফত তিনি জানতে পারেন যে চাকরিটি যদি তিনি না নেন তবে তার জায়গায় সদ্য পিতৃহারা এক যুবকের চাকরি হতে পারে। তিনি সেই যুবকটিকে চাকরিটি দেবার জন্য তালিকায় প্রথম নাম থাকা সত্ত্বেও চাকরিটি গ্রহণে অসম্মত হন। অবশ্য পরের মাসে ব্যাংক যেচেই তাকে ডাক পাঠিয়েছিল। ব্যাংকের কাজ করবার সঙ্গে সঙ্গেই আইন নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। যখন ব্যাংক থেকে তাকে জানানো হয় যে তার বদলি হয়ে যাবে উড়িষ্যার অঙ্গুলে, তখনই আগুপিছু না ভেবেই ব্যাংকের চাকরি ছেড়ে দিলেন সন্তোষ। পরবর্তীকালে তিনি একজন ফৌজদারি আইনজীবী হন। আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি কিন্তু নিজের আসল ভালোবাসার জায়গাটি ত্যাগ করেননি তিনি। অভিনয়ও চালিয়ে গেছেন পাশাপাশি। দুর্গাপুর নাট্য উৎসবের সময় দুবেলা ট্রেনে যাতায়াত করে একদিকে অভিনয় করেছেন, আবার ফিরে এসে কোর্টের মামলা সংক্রান্ত কাজকর্ম সামলেছেন। অনেক জটিল ও গুরুত্বপূর্ণ মামলা লড়েছিলেন সন্তোষ দত্ত। অনেকেই হয়তো শুনলে বিস্মিত হবেন, হেমন্ত বসু হত্যাকাণ্ড, দেবযানী বণিক হত্যা মামলা ইত্যাদি বিভিন্ন মামলার সঙ্গে আইনজীবী হিসাবে জড়িত ছিলেন সন্তোষ দত্ত। আবার নেপাল রায় হত্যা মামলার সময় অভিযুক্তের পক্ষে যখন লড়ছিলেন তখন মামলা থেকে সরে আসার জন্য ফোনে হুমকি পর্যন্ত পেয়েছিলেন, কিন্তু মামলা থেকে মোটেই পিছিয়ে আসেননি তিনি। থিয়েটারের প্রতি আন্তরিক আকর্ষণ থেকেই একসময় সবিতাব্রত দত্ত, নির্মল কুমারদের মতো মানুষদের নিয়ে সন্তোষ দত্ত গড়ে তুলেছিলেন আনন্দময় নাট্যগোষ্ঠী। পরে এই নাট্যগোষ্ঠীর নাম হয়েছিল রূপকার। 1957 সালে সন্তোষ দত্তের দল রূপকার মহারাষ্ট্র নিবাস হলে সুকুমার রায়ের চলচ্চিত্র সঞ্চরীর অভিনয় করে। এই নাটকে ভবদুলালের চরিত্রে অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। শোতে দর্শক আসনে বসেছিলেন বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়।
ভবদুলালের চরিত্রে সন্তোষ দত্তের অভিনয় পাকা জহুরি সত্যজিতের মনে ধরেছিল। সন্তোষ দত্ত রয়ে গিয়েছিলেন সত্যজিতের মননে। এরপর যখন সত্যজিৎ রাজশেখর বসুর গল্প থেকে 1958 সালে পরশ পাথর চলচ্চিত্রটি নির্মাণ করেন, তখন ছোট্ট একটি ঘোষকের চরিত্রের জন্য তলব করেন সন্তোষ দত্তকে। সেই শুরু। এরপর একে একে নানান রকমের ভূমিকায় তার অবিস্মরণীয় অভিনয় মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল আপামর বাঙালিকে। সন্তোষ দত্তকে বাঙালি বোধহয় সবচেয়ে বেশি চেনেন জটায়ু চরিত্রটির জন্য। এই কিংবদন্তি চরিত্রটির স্রষ্টা হলেন সত্যজিৎ রায়। গোয়েন্দা ফেলুদার বন্ধু লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু সত্যজিতের অমর সৃষ্টিগুলির মধ্যে অন্যতম একটি। যে গল্পে লালমোহনের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল জটায়ুর, সেই গল্পটি অর্থাৎ সোনার কেল্লা থেকে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন সত্যজিৎ। জটায়ুর চরিত্রে অন্য কাউকে না ভেবে সন্তোষ দত্তকেই বেছে নেন তিনি। কিন্তু এই সিনেমা এবং এই চরিত্রটি সন্তোষ দত্তের হাতছাড়া হয়ে যাচ্ছিল প্রায়। গল্পটি রাজস্থানের প্রেক্ষাপটে, তাই ঠিক হয় শুটিং হবে সেখানেই। সন্তোষ দত্তকে প্রায় 1 মাস রাজস্থানে শুটিংয়ের জন্য থাকতে হবে, কিন্তু সে সময় একটি জটিল হত্যা সংক্রান্ত মামলা নিয়ে দিনরাত পরিশ্রম করতে হচ্ছিল তাকে। এবং যেদিন রাজস্থান যাওয়ার কথা সেদিনই পড়েছিল মামলার শুনানির তারিখ। তখন মামলার দিনক্ষণ পিছিয়ে দেওয়া এত সহজ ছিল না। নিরুপায় হয়ে সন্তোষ দত্ত ফোন করলেন বিরোধী পক্ষের আইনজীবীকে এবং সমস্ত কথা খুলে বললেন। বিরোধী পক্ষের উকিল অবশ্য এ ব্যাপারে সন্তোষ দত্তকে সাহায্যই করেন এবং মামলা পিছনোর আর্জি নিয়ে জজ সাহেবের কাছে পিটিশনও জমা দেন তিনি। এমন সহযোগিতার ফলেই শেষমেশ সোনার কেল্লা ছবিতে অভিনয় করতে পেরেছিলেন সন্তোষ দত্ত। সন্তোষ দত্ত যেমন পরিশ্রমী প্রকৃতির মানুষ ছিলেন, তেমনি অতি সাধারণ জীবনযাপনও করতেন তিনি। 1978 সাল পর্যন্তও তিনি কোর্টে যেতেন ট্রামে, বাসে চেপে। কখনো কখনো রাস্তার মানুষ তাকে চিনেও ফেলতেন। অবশেষে অনেকের অনেক বলায় বাধ্য হয়ে একটি নেভি ব্লু রঙের অ্যাম্বাসাডার কিনেছিলেন। ফেলুদার একটি গল্পে হয়তো সন্তোষ দত্তের এই গাড়ি কেনাকে মাথায় রেখেই সত্যজিৎ জটায়ুর নতুন গাড়ি কেনার কথা লিখেছিলেন। সত্যজিতের করা জটায়ুর অলঙ্করণগুলি যে আদতে সন্তোষ দত্তেরই একরকম প্রতিকৃতি, তা বলার অপেক্ষা রাখে না। সন্তোষ দত্ত ছিলেন ফুটবলের ভীষণ ভক্ত এবং তার প্রিয় দল ছিল মোহনবাগান। আবার অবসর বিনোদনে রান্না করতেও পছন্দ করতেন। এছাড়াও বিপুল পড়াশোনা ছিল তার। পড়াশোনা করতে করতেই তিনি ভক্ত হয়ে পড়েছিলেন হলিউডের বিখ্যাত কমেডিয়ান গ্রাউচো মার্কসের। সন্তোষ দত্তের হাতের লেখাটিও ছিল দেখবার মতন। ক্যালিগ্রাফি অর্থাৎ বিভিন্ন ধরনের হরফ লেখাতেও ছিল তার অসামান্য দক্ষতা। সত্যজিৎ রায় ছাড়াও বাংলা চলচ্চিত্রে যেসব জনপ্রিয় পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন সন্তোষ দত্ত, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তরুণ মজুমদার, গণদেবতা, দীনেন গুপ্ত, মর্জিনা আবদুল্লাহ, উমানাথ ভট্টাচার্য, চারমূর্তি, সীমান পৃথ্বীরাজ, পার্থপ্রতিম চৌধুরী, যদু বংশ, পূজারিণী, পীযূষ বসু, সিস্টার, পুণ্যেন্দু পত্রী, মালঞ্চ, সলিল দত্ত, অগবধূ সুন্দরী প্রমুখ। সন্তোষ দত্ত অভিনীত কিংবদন্তি গোপাল ভাঁড়ের চরিত্রটি হয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের সম্পদ। এছাড়াও আরও যেসব বিখ্যাত ও জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মহাপুরুষ, গুপি গায়েন বাঘাবাইন, হীরক রাজার দেশে, কিশোর কন্যা, জন অরণ্য, শেষ রক্ষা, এক যে ছিল দেশ, সুবর্ণলতা, বৈকুণ্ঠের উইল, আমার পৃথিবী, অগ্নিসংকেত প্রভৃতি। সন্তোষ দত্ত অভিনীত শেষ ছবি পলাতক, যা তার মৃত্যুর 3 বছর পর অর্থাৎ 1991 সালে মুক্তি পায়। মৃত্যুর আগে শেষ যে নাটকটি করেছিলেন তা হল রবি ঘোষের শ্রীমতী ভয়ঙ্করী। সিনেমা ছাড়াও একসময় তাকে দেখা গিয়েছিল রবি ঘোষের সঙ্গে গোয়েন্দা ভগবান দাস নামের একটি টিভি সিরিয়ালে। সন্তোষ দত্তকে অধিকাংশ বাঙালি কৌতুক অভিনেতা বলেই চিনেছে, কিন্তু চরিত্র অভিনেতা হিসেবেও একইভাবে সাবলীল অভিনয়ের মাধ্যমে আপামর বাঙালি দর্শককে মুগ্ধ করেছিলেন তিনি।
1988 সালের 5ই ফেব্রুয়ারি ফুসফুসের ক্যান্সারে মাত্র 62 বছর বয়সে এই কিংবদন্তি অভিনেতা সন্তোষ দত্তের মৃত্যু হয়। মেলেনি যোগ্য সম্মান, বুকে চাপা হতাশা নিয়েই চলে গিয়েছিলেন জটায়ু। ফেলুদার চরিত্রে অভিনয় করতে চান বেনুদা, সে কথাই বলতে গিয়েছিলেন সত্যজিৎ রায়কে। বেশ কিছুক্ষণ সব্যসাচীর দিকে তাকিয়েছিলেন বিশ্ববরেণ্য চিত্রনির্মাতা। তারপর বলেন, সন্তোষ ছাড়া জটায়ু আর কেউ করতে পারবে না। তার বছর দুয়েক আগেই পরলোকে চলে গিয়েছেন পর্দার জটায়ু। সংক্ষিপ্ত উত্তরেই স্পষ্ট সন্তোষ দত্ত কোন জাতের অভিনেতা ছিলেন এবং কেন সত্যজিৎ রায় আর ফেলুদা নিয়ে ছবি করার কথাই ভাবেননি। 1990-এর শুরুর দিকের কথা। অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। উদ্দেশ্য ছিল ফেলুদার চরিত্রে অভিনয় করতে চান বেনুদা, সে কথাই বলতে গিয়েছিলেন সত্যজিৎ রায়কে। বেশ কিছুক্ষণ সব্যসাচীর দিকে তাকিয়েছিলেন বিশ্ববরেণ্য চিত্রনির্মাতা। তারপর বলেন, সন্তোষ ছাড়া জটায়ু আর কেউ করতে পারবে না। তার বছর দুয়েক আগেই পরলোকে চলে গিয়েছেন পর্দার জটায়ু। 2রা ডিসেম্বর 1925 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সন্তোষ দত্ত। ছোট থেকেই অভিনয় এবং নাটকের প্রতি অসম্ভব টান ছিল। সেই টান কাটাতেই অল্প বয়সে বিয়ে দিয়ে তাকে ঘোর সংসারমুখী করতে চেয়েছিলেন তার বাবা। যদিও থিয়েটারের নেশা বাবার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন সন্তোষ, আর নাটক ও অভিনয়ের প্রতি সেই টানই তাকে পৌঁছে দিয়েছিল সিনেমার পর্দায়, তাও সত্যজিৎ রায়ের হাত ধরে পরশ পাথর ছবিতে। সোনার কেল্লা ছবিতে প্রথম এই চরিত্রের সঙ্গে আলাপ হয় বাঙালির। সুটকেস, সোলডল, জলের ফ্লাক্স ইত্যাদি কুলির মাথায় কাঁধে চাপিয়ে কামরার দরজা আটকে প্রবেশ ঘটে জটায়ুর। প্রথম সংলাপ বাঙালির মুখে হিন্দি বলিয়ে, অর্থাৎ বাঙালির কথায় বাঙালির টানে হিন্দি বলা। তিনি বলেছিলেন, সামালকে ইম্পোর্টেড হ্যায় জাপানি সুটকেস। এরপরই তং মত করো, কাফি হো গিয়া, জাদা হো গিয়া, যাও যাও বলে কুলিকে বিদায় করা। ফার্স্ট ইমপ্রেশন একেবারে হৃদয়ে ছেপে বসে গিয়েছিল। সেই ছাপ আর কোনো অভিনেতা ফিকে করতে পারেননি। রবি ঘোষ, অনুপ কুমারের মতো অসাধারণ শিল্পীরাও পারেননি। তবে শুধুমাত্র জটায়ু বা হাল্লার শুন্ডির রাজা বৈজ্ঞানিক নয়, বাংলা ছবিতে বেশ কিছু স্মরণীয় চরিত্রে অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন সন্তোষ দত্ত। প্রথম জীবনে ইম্পেরিয়াল ব্যাংকে, যার আজকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, চাকরি করতেন সন্তোষ দত্ত। তবে তাকে উড়িষ্যায় বদলি করে দেওয়ায় চাকরি ছেড়ে ওকালতি শুরু করেন। তার আগে অবশ্য ওকালতি পাশ করে ফেলেছেন। এই ওকালতির জন্যই সোনার কেল্লা ফসকে যাচ্ছিল তার হাত থেকে। দীর্ঘ ওকালতি জীবনে তার একমাত্র জুনিয়র এবং সহকর্মী ছিলেন অশোক বক্সী। অশোকবাবু তার স্মৃতিচারণায় লেখেন, আর একটু হলেই সোনার কেল্লা থেকে ছিটকে যাচ্ছিলেন জটায়ু সন্তোষ দত্ত। একটা হত্যাকাণ্ডের মামলা নিয়ে সন্তোষ দত্তের তখন দিনরাত এক হয়ে গেছে। তার মাঝেই একদিন ফোন এলো বিশপ লেফ্রয় রোডের বাড়ি থেকে। ফোন রেখে গম্ভীর মুখে সন্তোষদা বললেন, এ তো মহা মুশকিলে পড়লাম দেখছি। মানিকদা ফোন করেছিলেন, আমাকে জটায়ু করার জন্য বললেন। রাজস্থানে 1 মাসের শুটিং, যেদিন যাবার কথা সেদিনই মামলার শুনানি। কি করি বলো তো? তখনকার সময়ে আদালতে দিন পড়লে মুলতবি নেওয়া অত সহজ ছিল না। সন্তোষদা সোজাসুজি ফোন করলেন মামলার বিরোধী পক্ষের পাবলিক প্রসিকিউটরকে। সব খুলে বললেন। চেয়ারের উল্টো দিকে বসে অশোকবাবু শুনতে পাচ্ছেন ওপার থেকে উত্তর ভেসে আসছে, অত ঘাবড়াবার কি আছে? শুনানি যাতে না হয় তার সব বন্দোবস্ত আমি করব। তুমি শুধু একটা পিটিশন করে নিয়ে এসো।
জজ সাহেব ছিলেন শচীন সান্যাল। পিটিশন নিয়ে ওর ঘরে অশোকবাবুরা তিনজনেই হাজির। জজকে সত্যি কথাটাই বললেন সেই পাবলিক প্রসিকিউটর। সঙ্গে এও বললেন, মামলাটি যদি 1 মাস পিছিয়ে যায় আমার কোনো আপত্তি নেই। শচীন সান্যাল সব শুনে বললেন, ঠিক আছে, আপনি ওর বিরোধী হয়েও যখন এই কথা বলছেন আমি অ্যালাউ করে দিচ্ছি। এভাবেই জটায়ুর ছাড়পত্র পেয়েছিলেন সন্তোষ দা। শুধু সোনার কেল্লা নয়, জয় বাবা ফেলুনাতেও শেষবারের মতো জটায়ুর চরিত্রে অভিনয় করেন সন্তোষ দত্ত। মগনলাল মেঘরাজের ডেরায় তার যে কী অবস্থা হয়েছিল তার দর্শক মাত্রই জানেন। সেদিনের শুটিংয়ে কী হয়েছিল সেটা পরে 1995 সালের ডিসেম্বর সংখ্যায় সন্দেশ পত্রিকার ফেলুদা 30 নামে প্রকাশিত বিশেষ সংখ্যায় লিখেছিলেন সন্দীপ রায়। 16ই মে 1978, ইন্দোপুরী স্টুডিও। জয়বাবা ফেলুনাথ সিনেমার সেই ভয়ঙ্কর দৃশ্যের শুটিং। স্টুডিওর একটি ফ্লোরে তৈরি করা হয়েছে মগনলালের বৈঠকখানা। অর্জুনের ছুরি যেখানে গিয়ে বিঁধবে একটার পর একটা, সেটা কাঠের তৈরি। বাবা সেখানে একটা রাক্ষসের ছবি আউটলাইন করে দিয়েছিলেন। শিল্পীরা তার উপর রং করেছেন। সব মিলিয়ে জমজমাট একটা ব্যাপার। শুরু হয় দৃশ্যগ্রহণ। প্রথমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছুরি ছোড়ার দৃশ্যটা তোলা হলো। বেশ কয়েকটা শটে জটায়ু আছেন, তবে সেগুলো ছুরি ছোড়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত। আর যে শটগুলোতে অর্জুন অর্থাৎ কামু মুখোপাধ্যায় ছুরি ছুঁড়ে দিচ্ছেন সেখানে বলাই বাহুল্য উল্টো দিকে জটায়ু নেই। এবার সেই শট যেখানে দেখানো হচ্ছে সন্তোষদার শরীরের চারপাশে এসে ছুরিগুলো বিঁধছে। সেই কাঠের বোর্ডের সামনে সন্তোষদাকে এনে দাঁড় করানো হলো। কিন্তু আশ্চর্য, একটা ছুরিও তার দিকে লক্ষ্য করে ছোড়া হলো না, উল্টোটা করা হলো। সন্তোষদার শরীর থেকে 1 বা 1.5 ইঞ্চি দূরে ছুরিগুলোকে বোর্ডের গায়ে পরপর গেঁথে দেওয়া হলো। প্রতিটা ছুরির পেছনে বাঁধা চিকন লাইলনের তার, যা ক্যামেরায় ধরা পড়বে না। ক্যামেরার চোখের বাইরে থেকে সেই তারগুলোকে টান টান করে ধরেছিলাম আমি আর কয়েকজন। এবার ক্যামেরা চালু হলো, কিন্তু উল্টো গতিতে, ইংরাজিতে যাকে বলে রিভার্স মোশন ফটোগ্রাফি। আমরা এক একটা নাইলনের দড়ি ধরে হ্যাঁচকা টান দিচ্ছি আর একটা করে ছুরি বোর্ড থেকে খুলে বেরিয়ে আসছে, আর সেটাকে তুলে নিচ্ছে ক্যামেরা উল্টো গতিতে। যার অর্থ এই ছবি যখন প্রজেক্টরে সাধারণ গতিতে চলবে তখন দেখা যাবে একটার পর একটা ছুরি বিদ্যুৎ গতিতে সন্তোষদার চারপাশে গেঁথে যাচ্ছে। বাবার এই দুর্দান্ত পরিকল্পনা পর্দায় কী চেহারা নিয়েছিল সেটা আশা করি আর নতুন করে বলার কোনো দরকার নেই। রিভার্স মোশনে সিনেমার ছবি তুললে সেটা দেখার সময় অভিনেতার অভিব্যক্তিও উল্টো হয়ে যায়, অর্থাৎ কেউ গম্ভীর মুখ থেকে হেসে ফেললে সেটাকে পর্দায় দেখা যাবে হাসি থেকে গম্ভীর মুখে পরিবর্তিত হতে। বাবা সন্তোষদাকে বলে দিয়েছিলেন প্রতিবার ছুরি খুলে বেরিয়ে আসার সময় উল্টো রিয়াকশন দিতে। এটা প্রচণ্ড কঠিন একটা কাজ, কিন্তু ঠিক কতটা নিখুঁতভাবে সন্তোষদা কাজটা করেছিলেন সেটা তো দৃশ্যটা দেখলেই বোঝা যায়। সন্তোষ দত্তকে যারাই দেখেছিলেন তাদের প্রায় একটা কথা মনে হতো, তার দুটো সত্তা, একটা মঞ্চের বা পর্দার, যেখানে তাকে মনে হতো আলুথালু একজন মানুষ। সেই মানুষই আবার যখন বাস্তব জীবনে ঢুকতেন ছবিটা পুরো বদলে যেত। বাড়ি বলতে অজ্ঞান একজন মানুষ, পরিবারের একমাত্র ছেলে ছিলেন, 4 বোন ছিল তার, তাদের মধ্যে কেউ কেউ আবার বাল্যবিধবা। সবাই দেশের বাড়িতে থাকতেন। তাদের যে কত রকমের দায়িত্ব বয়ে বেরিয়েছেন সারা জীবন তা বলার নয়। আর তার মধ্যে মাতৃভক্তি যারা দেখেছেন তারা সকলেই জানিয়েছেন খুব কম জনের মধ্যেই এতটা মাতৃভক্তি দেখা যায়। কোয়েলের কাছে ছবির শুটিং হচ্ছে তখনকার মাদ্রাজে। খবর গেল সন্তোষ দত্তের মা আর নেই। তখনই তিনি ফিরে এলেন কলকাতায়। সেবারের মতো সন্তোষ দত্তকে অত ভেঙে পড়তে খুব কম দেখা গিয়েছিল। এছাড়াও তার ছিল অগাধ পাণ্ডিত্য। পড়তে পড়তেই দুর্দান্ত ভক্ত হয়ে পড়েছিলেন হলিউডের বিখ্যাত কমেডিয়ান গ্রাউচো মার্কসের। তার হাতের লেখা ছিল অতীব সুন্দর। পরিচিত জনেদের মন্তব্যে মুক্তাক্ষর বললেও কম বলা হয়, যেমন বাংলা তেমন ইংরেজি। বিভিন্ন কায়দার হরফেও লিখতে পারতেন, ক্যালিগ্রাফিও।
প্রায় সকল মানুষের মতো স্বীকৃতি এবং সম্মানের খিদে ছিল তার মধ্যেও, কিন্তু তার মতো অভিনেতা সেটা পাননি। সেই অভিমান, একটা চাপা কষ্ট চিরটাকাল বুকে নিয়ে থাকতেন সন্তোষ দত্ত। সেই চাপ থেকেই হয়তো বুকে ক্যান্সারের হানা, ফুসফুসে ক্যান্সার। ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে নিচ্ছেন কেমো, আবার কাজও করছেন। অসম্ভব পরিশ্রমী ছিলেন ব্যক্তি জীবনে। সত্যজিৎ রায় ঠিকই বলতেন, তুলসী চক্রবর্তী, উৎপল দত্ত, রবি ঘোষ, সন্তোষ দত্তর মতো অভিনেতারা বিদেশে জন্মালে একাধিক অস্কার পেতে পারতেন। সেই অভিমান নিয়েই 5ই ফেব্রুয়ারি 1988 চিরকালে চলে গেলেন সন্তোষ দত্ত। হয়তো সেই জায়গা থেকেই সত্যজিৎ রায় আর কোনোদিন ফেলুদা নিয়ে ছবি না করে এক রকমের সম্মান জানিয়ে গেলেন। সত্যজিতের জটায়ু মানে একজনই, সন্তোষ দত্ত। সন্তোষ ছাড়া জটায়ু আর কেউ করতে পারবে না। সত্যজিৎ রায়ের অমোঘ উক্তি অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। অন্তত জীবিত অবস্থায় এই উক্তি কেউ টলাতে পারেননি। এটা আমার বলে শুধু নেপালের জং বাহাদুর রানার ভোজালি নয়, তিনি মুঠোবন্দি করেছিলেন আপামর বাঙালির হৃদয়ও। 5 দশক সময় পেরিয়ে গেলেও জটায়ুর জায়গায় তাকে ছাড়া কাউকে ভেবে ওঠা দুষ্কর। আজও তিনি অবিনশ্বর, তিনি চিরসবুজ, চিরকালীন। তার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তার একটি সাদা কালো ছবি পোস্ট করেছিলেন তার দৌহিত্র পি রাজ, এবং সেই ছবিতে প্রয়াত অভিনেতার মুখে সেই অমলিন হাসি। মনে হচ্ছে যেন এক্ষুনি ছবি থেকেই বলবেন, আপনাকে তো কাল্টিভেট করতেই হচ্ছে মশাই। সিনেমার পর্দায় তার ভাবমূর্তির সঙ্গে ব্যক্তিগত জীবনের তিনি ছিলেন সম্পূর্ণ বিপরীত মেরুর, বললেন তার নাতি। 1988 সালে অভিনেতার প্রয়াণের সময় পি রাজ অর্থাৎ তার নাতির বয়স ছিল মাত্র 10 বছর। তবুও ফিকে হয়নি দাদুর স্মৃতি। বললেন, দাদু ছিলেন খুবই শৃঙ্খলাপরায়ণ এবং সময়ানুবর্তী। ঘড়ির কাঁটা ধরে চলতেন। সময় নষ্ট হলে বা কেউ সময় নষ্ট করলেও খুব রেগে যেতেন। অভিনেতার তুলনায় ক্রিমিনাল ল ইয়ার হিসাবে দাদুর স্মৃতি নাতির মনে বেশি উজ্জ্বল। মগনলালের প্রাইভেট সার্কাসে অর্জুনের নিশানা হবার আগে শরবত পান করবার জন্য 1 মিনিট সময় চেয়ে নেওয়া লালমোহন গাঙ্গুলি ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত খাদ্যরসিক, কিন্তু কাজের চাপ এলে খাওয়া দাওয়ার কথা মনে থাকতো না। এমনিতে খুব মিশুকে, কিন্তু কাজের দিকে কোনো গাফলুতি বরদাস্ত করতে পারতেন না। ছোটবেলার স্মৃতি হাতড়ে বললেন তার নাতি। দাদুর অভিনীত সব সিনেমাই দেখেছেন, তবে সবথেকে প্রিয় জয় বাবা ফেলুনাথ। দাদু সন্তোষ দত্তর সঙ্গে ছোটবেলায় স্টুডিও পাড়ায় যেতেন পি রাজ। তখন থেকেই তার গান বাজনার দিকে ঝোঁক। নাতের শখের সমজদার ছিলেন সন্তোষ, কিন্তু বলেছিলেন আগে পড়াশোনা সম্পূর্ণ করতে হবে, তারপর বাকি সব। পর্দায় সেই কাঠিন্যকে তার সহজাত রসবোধের আড়ালে রেখে কয়েক প্রজন্মের শৈশব ও কৈশোরকে লালন পালন করে গিয়েছেন সন্তোষ দত্ত। তিনি না থাকলে বোধহয় সবুজ অ্যাম্বাসাডারে বেড়াতে পারতাম না, জানতাম না ডালমুডের স্বাদ। আফ্রিকায় নেকড়ে নেই, তার অভিনয় না থাকলে কে শেখাতো? তার জন্যই জীবনটা হাইলি সাসপিসিয়েন্স। না হলে হয়তো সবই জং বাহাদুর রানার 50-75-এর জং ধরা ভোজালি হয়ে যেত। তার জন্যই আমাদের স্বপ্নের শরবতে বিষ থাকে না। কোনো এক দুনিয়ায় নিশ্চয়ই এখনও সওয়াল জবাব করেন আইনজীবী সন্তোষ দত্ত। বেস্ট সেলার লিখে চলেন লালমোহন গাঙ্গুলি। উটের কুঁজে বসে আরব বেদুইন হবার স্বাদ পূরণ করেন জটায়ু। দিনের শেষে নিশাচরকে হারিয়ে তিনি রক্তবরণ মুগ্ধকরণ নদী তীরে যাহা বিধিলে মরণ। সন্তোষ দত্তর একমাত্র কন্যা লাবণ্যের মৃত্যু হয়েছে 2014 সালে। তার আগের বছর চলে গিয়েছেন অভিনেতার স্ত্রী। ফেলে আসা দিনের সোনালি মুহূর্তগুলোই এখন দৌহিত্রের নস্টালজিয়া। আর অনুরাগীদের মনের খাতায় রয়ে গিয়েছে তার অটোগ্রাফ, নতুন ঝর্ণা কলম থেকে পড়া এক ফোঁটা কালিসহ। রাজ্যের সবাই যুদ্ধ ভুলে হাঁড়ি হাঁড়ি মিষ্টি নিয়ে দৌড়চ্ছে, আর তারই মধ্যে একজন সীমাহীন আনন্দে দুহাত তুলে মুক্তির আনন্দ উদযাপন করছে। ছুটি ছুটি,
কিন্তু সত্যিটা হলো কিছু মানুষকে কোনোদিন ছুটি দেওয়া যায় না মন থেকে, যেমন জটায়ু সন্তোষ দত্ত। আদি নিবাস ঢাকা, কলকাতায় 1925 সালের 2রা ডিসেম্বর জন্ম। থাকতেন আর্মহার্স্ট স্ট্রিটের কাছে। দোতলা পৈতৃক বাড়িটি পরিচিত ছিল সুরধ্বনি কুঠির নামে। পাড়ার মানুষ আজও স্মরণ করেন তার জন্মদিন। সন্তোষ দত্ত ছিলেন পেশায় আইনজীবী এবং নেশায় অভিনেতা, যাকে কমেডি করতে কোনোদিন চটুল লঘু সংলাপ ব্যবহার করতে হয়নি। তাকে বলা হয় লাফিং বোমা, কিন্তু সে বোমার অন্দরে শুধুই নির্মল হাস্যরস। সন্তোষ দত্তর সংলাপ তাই আজও এই প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। রাজকন্যা কি কম পড়িয়াছে? হাইলি সাসপিসিয়াস। গবেষক গবচন্দ জ্ঞানতীর্থ, জ্ঞানরত্ন, জ্ঞান বুদ্ধি, জ্ঞান চূড়ামণি বা 1 মিনিট। মনে রাখবে নাই বা কেন এই প্রজন্ম, তার প্রতিটি চরিত্রই তো লেজেন্ডারি। সত্যজিৎ রায়ের পরশ পাথর, 3 কন্যা, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, গুপি বাঘা, হীরক রাজার দেশে, এই সিনেমাগুলি নিয়ে সকলে আলোচনা করেন সন্তোষ দত্তর কথা। কিন্তু তিনি সত্যজিৎ রায় বাদেও তার অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন অন্য পরিচালকদের ছবিতেও, যে চরিত্রগুলি নিয়ে কিন্তু কেউ আলোচনা করেন না কখনো। তিনি বরং বেশি করেছেন এইসব ছবি, যেগুলি আজও জনপ্রিয়, কিন্তু চর্চায় না থাকায় ছবিগুলো কোথায় যেন হারিয়ে যেতে বসেছে। পূর্ণেন্দু পত্রীর মালঞ্চ, অমল সুরের গোপাল ভাঁড়, পীযূষ বসুর সিস্টার ব্রজবুলি, তরুণ মজুমদারের গণদেবতা, দীনেন গুপ্তর মর্জিন আবদুল্লাহ, সলিল দত্তের ওগবধূ সুন্দরী, পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ পূজারিণী, উমানাথ ভট্টাচার্যের চার মূর্তি, নবীন মাস্টার, সীমান পৃথ্বীরাজ, ঘটকালি, শোরগোল, হুলুস্থুল, খেলার পুতুল বা সুবর্ণলতার মতো বহু ছবিতে সন্তোষ দত্ত তার অভিনয়ের রত্ন সম্ভার দেখে গেছেন। প্রথম জীবনে ব্যাংকের চাকরিও করেছেন প্রায় 14 বছর ধরে। উড়িষ্যায় বদলির আদেশ এলে চাকরিও ছাড়েন হঠাৎ করে। ওকালতি নিয়ে পড়াশোনা ছিল, তাই হয়তো চলে এলেন আইনজীবীর পেশায়। পাশাপাশি চালিয়ে গেলেন নাটক অভিনয়ের কাজও। তখনকার রূপকার নাট্যগোষ্ঠীর কর্ণধার ছিলেন সবিতাব্রত দত্ত। তারই চলচ্চিত্র সঞ্চারিতে ভবদুলাল রূপে আবির্ভূত হন সন্তোষ দত্ত, আর সেই নাটক থেকেই তাকে পছন্দ করেন সত্যজিৎ রায়। সত্যজিতের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক শুটিং ডেট পড়ত সন্তোষ দত্তের কোর্টের মামলার দিনে। সত্যজিতের ছবির শুটিংয়ের ডেট ক্যান্সেল সহজ ছিল না, তার উপর সোনার কেল্লার রাজস্থানে আউটডোর থেকে হীরক রাজার দেশের পুরুলিয়া। এদিকে আদালতের ডেট মুলতুবি করাও খুব সাধারণ ছিল না তখন, কিন্তু সন্তোষ দত্তকে সকলে এত ভালোবাসতেন যে বাদী ও বিবাদী পক্ষের উকিলরাও অ্যাডজাস্ট করে নিতেন ডেট। তখনও পর্যন্ত তিনি কোর্টে যাতায়াত করতেন বাসের ট্রামে। পরে কেনেন নেভি ব্লু রঙের একটি অ্যাম্বাসাডার। জটায়ুর গাড়ি নামে পরিচিত WBF 688 নাম্বার ছিল তার। সন্তোষ দত্ত মানেই লালমোহন বাবু থেকে অবলাকান্ত। শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। কিশোর কুমারের অমর গান, ভাষাবিদ গগন সেনরূপে উত্তম কুমার ও সন্তোষ দত্তর অমর বন্ধুত্বের জুটি। এই গানেই সুমিত্রা মুখার্জিকে দেখে সন্তোষ দত্তর ম্যাডাম বলা, কিংবা সাবিত্রী ও মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে বাঁদর নিয়ে খেলা, আর আশাজির তুই যত ফুল দিস না কেনে। সন্তোষ দত্ত ছিলেন ফুটবলের ভক্ত, পাঁড় মোহনবাগানী। ফুটবল আর নাটক দেখা, এই ছিল তার নেশা। খুব ছোট বয়সেই কলেজে পড়তে পড়তেই বিয়ে হয়ে যায় তার। স্ত্রী বালিকাবধূ, মাত্র 11 বছর বয়স। সন্তোষ দত্ত তখন 19। বউয়ের বাবা টাকা দিতেন মেয়েকে হাত খরচে, সেই টাকা নিয়েই সন্তোষ নাটক দেখতে চলে যেতেন। নাটক তার সিনেমার চেয়েও বেশি প্রিয় ছিল, তাই সবিতাব্রত দত্ত নির্মল কুমারদের নিয়ে নাট্য সংস্থা করেন আনন্দম। পরে এই নাট্যদলের নাম হয় রূপকার। রূপকারে তার অভিনয় দেখেই সত্যজিৎ রায় তাকে পরশ পাথর ছবির জন্য সিলেক্ট করেন। সেখান থেকে ইতিহাস তৈরি করে জটায়ু চরিত্র, যার কোনো বিকল্প হয় না। রবি ঘোষ, অনুপ কুমার, বিভু ভট্টাচার্যরা পরে জটায়ু করলেও তারা কেউই সন্তোষ দত্তর মতো হয়ে উঠতে পারেননি। আসলে এক একটা চরিত্র এক এক অভিনেতার সিগনেচার মার্ক। তাকে উত্তরণ করা কঠিন শুধু নয়, অসম্ভবও হয় অন্যদের পক্ষে।
নাটকই সন্তোষ দত্তর জীবনের শেষ কাজ হয়েছিল। সে সময় সন্তোষ দত্ত রবি ঘোষের শ্রীমতী ভয়ঙ্করী নাটক করতেন বিজন থিয়েটারে। বেশ কিছুদিন শো করার সময় ক্লান্তি বোধ করতেন অসুস্থতার কারণে। প্রচণ্ড কাশির দমকে ডায়লগ বলতে পারতেন না মঞ্চে জোরে জোরে। শেষমেশ ধরা পড়েছিল ফুসফুসে ক্যান্সার। ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করিয়ে রেডিয়েশন নিয়েও কাজ থামাননি। পেশা ও নেশা দুটোই চালিয়ে গেছেন, কিন্তু যা হওয়ার তাই হলো। চলে যেতে হলো লালমোহন জটায়ুকে। 1988 সালের 5ই মার্চ যেন গিলি গিলি গেয়ে বলে ভ্যানিশ হয়ে গেলেন জটায়ু। আজও লালমোহন বাবু বা অবলাকান্তদের সারল্য খুঁজে পেতেই তারই লুকে তৈরি হয় ওয়েব সিরিজের চরিত্র। কিন্তু সন্তোষ দত্তের ওই সারল্যর যে নকল নবিশ হয় না। ওই স্বতন্ত্র সারল্যই জটায়ুকে অমর করে রেখেছে। তবে লালমোহন বাবুতেই কিন্তু তিনি আটকে থাকেননি। যে চরিত্রই করেছেন যেন সেই চরিত্রই হয়ে উঠেছেন। ধুর মশাই, হিন্দি কি কেউ সাদে বলে নাকি? 8 থেকে 80 প্রায় সব বাঙালিরই মনের কথা এটা। সোনারকেল্লা সিনেমায় ট্রেনের সেই দৃশ্য বাঙালি ভুলবে না কোনোদিনই। ভুলবে না সেই লোকটিকেও যার মুখ দিয়ে বেরিয়েছিল এই ডায়লগ। সিনেমার জটায়ু তিনি। পা নাচাতে নাচাতে মেকি হিন্দিতে যিনি বলেন মেরা ছদ্ম নাম, তিনি সন্তোষ দত্ত। একটিমাত্র চরিত্র দিয়ে সব্বার কাছে পরিচিত হয়েছেন এমন হাতে গোনা কয়েকজন বাঙালি অভিনেতা আছেন। তাদেরই একজন সন্তোষ। ফেলুদার গল্প পড়তে গিয়েই হোক বা সিনেমা দেখতে গিয়ে সবার আগেই চোখে ভেসে উঠবে তার মুখ। কিন্তু শুধু সোনার কেল্লা আর জয়বাবা ফেলুনাথ নয়, সন্তোষ দত্ত অভিনয় করেছিলেন আরও অনেক সিনেমাতেই। পরশ পাথর, মর্জিনা আবদুল্লা, গোপীগাইন বাঘাবাইন, চার মূর্তি, অগবধূ সুন্দরী, গুনতে বসলে আরও দীর্ঘ হবে তালিকা। কিন্তু জটায়ুর চরিত্রে এমনই মানিয়ে গিয়েছিল তাকে যে তার মৃত্যুর পর সত্যজিৎ রায় বলেছিলেন তিনি আর ফেলুদার সিনেমা বানাবেন না, কারণ একটাই, জটায়ু হিসেবে সন্তোষ দত্ত ছাড়া আর কাউকে মানতে পারবেন না তিনি। মনে পড়ে জয়বাবা ফেলুনাথের শেষের দিকের একটা দৃশ্যের কথা, যেখানে ফেলুদার অপেক্ষায় তোপসে আর জটায়ু ওরফে লালমোহন বসে আছে ঘাটের চাতালে। জটায়ুর মেকআপ এতই ভালো হয়েছিল যে ঘাটে হাজির হওয়া মাত্র এক পাণ্ডা তাকে প্রণাম করে বসে। জটায়ু দিব্যি আধবোঝা চোখ নিয়ে তাকে আশীর্বাদ করেন। শুটিংয়ের বাইরের এসব ঘটনা লিখে গেছেন স্বয়ং সত্যজিৎ রায়। ওই একই সিনেমাতে একটি দৃশ্য আছে যাতে দেখা যাচ্ছে কাশীর সরু গলির পথ আটকে দাঁড়িয়ে রয়েছে একটি প্রকাণ্ড ষাঁড়। ফেলুদা আর তোপসে ষাঁড়টাকে পাশ কাটিয়ে গেলেও জটায়ু ভয় পাচ্ছেন, ইতস্তত করছেন। সত্যজিৎ লিখেছেন, লালমোহন দেখলাম মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছেন, সেটা বোধহয় ষাঁড়ের চিন্তাতেই। সোনার কেল্লায় তাকে উটের সামনে পড়তে হয়েছিল, সেখানেও চিন্তার কারণ ছিল। তবে ষাঁড়ের তুলনায় উট অনেক বেশি নিরীহ। ষাঁড়মশাই কখন কে করে বসেন সেটা আগে থেকে অনেক সময় বোঝা যায় না, তাই লালমোহনের উদ্বেগের কারণ আছে বৈকি। শুটিংয়ের সময় সেই ষাঁড়ই ব্যাগড়া দিয়েছিল জটায়ুকে। মুখ ঘুরিয়ে এমন শিং নাড়িয়েছিল যে অভিনয় ভুলে জটায়ু এক লাফে 3 হাত পিছনে। যদিও ক্যামেরা ঠিকঠাক কাজ না করায় সেই দৃশ্য শেষ অবধি ধরা যায়নি। এ নিয়ে আফসোসও করেছেন পরিচালক। সত্যজিৎ যে সন্তোষ দত্তের মৃত্যুর পর আর ফেলুদার সিনেমা করবেন না বলে জানিয়েছিলেন তার কারণ বোঝা যায় এসব লেখা থেকেই। জটায়ুর চরিত্রের হাস্যরস আর কেউই ফোটাতে পারবেন না সন্তোষ দত্তের মতো, এই ছিল তার মত। সত্যিই তো তাই। সন্তোষ দত্ত ফেলুদার 2টি সিনেমা করে মারা গেলেন। তারপর সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদার টেলিফিল্মগুলিতে জটায়ুর ভূমিকায় অভিনয় করেছেন রবি ঘোষ, অনুপ কুমার। তারাও 2টি করে টেলিফিল্মে জটায়ুর অভিনয় করেই মারা গেছেন। তাদের অভিনয়ে অবশ্য বিশেষ মন কাড়েনি দর্শকের, কিন্তু তৎকালীন সময়ে একটা কথা ছড়িয়ে পড়েছিল, কেউই কি 2টোর বেশি সিনেমায় জটায়ুর চরিত্রে অভিনয় করতে পারে না? নিছক কাকতালীয় ব্যাপার না কোনো অভিসম্পাদ?
পরবর্তীকালে অবশ্য বিভু ভট্টাচার্য ভেঙে দিয়েছিলেন সেই আজগুবি থিওরি। অনেকগুলি টেলিফিল্ম ও সিনেমায় জটায়ুর চরিত্রে অভিনয় করেছেন তিনি, কিন্তু তার মৃত্যুও তো অকালে, নয় কি? উট কি কাঁটা বেছে খায়? এর উত্তর পেয়েছিলেন সন্তোষ দত্ত ওরফে জটায়ু, কিন্তু ওই চরিত্রে তার মাপের কোনো অভিনেতা আর কোনোদিনও পাবো কিনা আমরা, এর উত্তর এখনও অজানা। সন্তোষ দত্ত একজনই হন। মহারাজা তোমারে সেলাম গানটা সিনেমার পর্দায় তাকে উদ্দেশ্য করেই গাওয়া। সেই সিনেমাগুলি যদি অন্য সিনেমাও হয়, তাহলেও তাকে একটা কথাই বলতে হয়, মহারাজা তোমারে সালাম। পেশায় ছিলেন আইনজ্ঞ আর নেশায় অভিনেতা, আবার ব্যাংকেও চাকরি করতেন জীবনের শুরুতে। মঞ্চ থেকে রূপালী পর্দা তিনি দাপিয়ে বেরিয়েছেন, সর্বত্র বলা ভালো রাজত্ব করেছেন। দর্শকদের হৃদয়ে তিনি আজও উজ্জ্বল। অগবধূ সুন্দরীর অবলাকান্ত হোক বা হাল্লার শুন্ডির রাজা, সবেতেই তিনি ফিট। আবার কখনো হীরক রাজার দেশের গবেষক, তো কখনো টেনিদা। মহাপুরুষেও তিনি সমান শাশ্বত। তবে বাঙালি তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে জটায়ু হিসেবে। সেই সোনার কেল্লায় তঙ্ক মত করো, কাফি হো গিয়া, জাদা হো গিয়া, আজ এইসব ডায়লগ কাল্ট হয়ে গিয়েছে। সোনার কেল্লায় শুরু হয়ে কাশিতে জয় বাবা ফেলুনাতে শেষ। সত্যজিৎ আর ফেলু নিয়ে ছবি বানালেন না, কারণ সন্তোষ নেই। ভাবা যায় একটা পার্শ্ব চরিত্র নেই, তাই নির্দেশক ছবি বানাবেন না। অভিনেতা কতটা অপরিহার্য হলে এমন হয়? একালে সন্তোষ দত্তের মতোই বইয়ের পাতায় জটায়ুর অলঙ্করণ করেছিলেন সত্যজিৎ। মানিকতলা চত্বরে এক অতি সাধারণ বাড়িতে থাকতেন রিয়েল জটায়ু। ছায়ার সিনেমা হলের পাশ দিয়ে যে রাস্তাটা আর্মহাস স্ট্রিটের দিকের রাস্তার এক গলিতে দোতলা পৈতৃক বাড়িতে থাকতেন তিনি। বাড়ির নাম সুরধ্বনি কুঠির। নিচের তলায় চেম্বার, রান্নাঘর, বাথরুম আর ওপর তলায় দুটো ঘর। তখন তিনি রীতিমতো বিখ্যাত অভিনেতা, এক ডাকে লোকে তাকে চেনেন। অথচ তখনও তিনি কোর্ট যেতেন ১৩ নম্বর ট্রামে করে, লাইনে দাঁড়িয়ে মিনিবাসে ফিরতেন। খ্যাতির বিড়ম্বনায় বাস ট্রাম ছেড়ে কদিন ডালহৌসি থেকে মানিকতলা হেঁটেও ফিরেছিলেন। এমনটাই সাদামাটা ছিল তার জীবন। যদিও শেষে এক সিনিয়র ব্যারিস্টার জে.কে দাসের চাপে গাড়ি কিনেছিলেন, নেভি ব্লু রঙের অ্যাম্বাসাডার, যার নম্বর WBF 688। একসময় এই গাড়িটিকেই গোটা কলকাতা জটায়ুর গাড়ি বলেই জানত। এমনকি তিনি গাড়ি কেনার পরেই সত্যজিৎ রায় গল্পের জটায়ুকে গাড়ি কিনিয়েছিলেন। তবে গল্পের জটায়ুর গাড়ির রং ছিল সবুজ। আদ্যান্ত ফ্যামিলি ম্যান ছিলেন তিনি। রান্নার শখ ছিল প্রবল। ছুটির দিন হলেই বাজারে গিয়ে নিজের হাতে মাংস আনতেন, জমিয়ে রাঁধতেন, কিন্তু নিজে ছিলেন স্বল্পাহারী। এই মানুষটি, যার নামই হয়ে গিয়েছে জটায়ু, তিনি কিনা জটায়ুর ভূমিকা থেকে বাদ পড়েছিলেন, ভাবা যায়? রাজস্থানের মরুভূমিতে দুষ্টু লোকেদের পিছনে ধাওয়া করে মুকুলকে সঙ্গে নিয়ে অভিযান শেষ হলো। বাঙালির মনে জায়গা করে নিলেন তিন মূর্তি, ফেলু, তোপসে, জটায়ু, এবং তারা অমর হয়ে গেল। তারপরে জয় বাবা ফেলুনাথ, কাশিতে মগনলাল মেঘরাজের ডেরা। এই দুদেব ভিলেন নাজেহাল করল জটায়ুকে। তবে সত্যজিতের লেখা থেকে জানা যায়, রাজস্থানের উটের মতোই কাশিতে কোনো এক বাবাজি বেশতাং করেছিলেন, জ্বালিয়েছিলেন রিয়েল জটায়ুকে। আঙ্কেল, ও শরবতে বিষ নাই, আমি জানে বিষ খুব খারাপ জিনিস। অর্জুন কো বুলাও, ৭ 13 নম্বর বাক্স और তক্তা লাগাও। সেই বিখ্যাত শট। জটায়ুকে দাঁড় করানো হয়েছে, পিছনে পিঠ ঠেকিয়ে। উল্টো দিকে ছোড়া হাতে দাঁড়িয়ে তার বৃদ্ধ অর্জুন, কামু মুখার্জি।
অর্জুনের হাতের ছোরা একে একে গিয়ে বিঁধবে জটায়ুর আশেপাশে। শোনা যায় এই দৃশ্যের কথা আগের দিনেই সত্যজিৎ রায় বলে দিয়েছিলেন। সকালে শুটিং যাবার আগে সন্তোষবাবু তার স্ত্রীকে বলেছিলেন, আজ কি যে হবে জানি না বাপু। মানিকদা যা সব ছোড়াছুড়ির কথা বলছিলেন, একটু এদিক ওদিক হয়ে গায়ে না গেঁথে যায়। পরে অবশ্য হাসতে হাসতে এ গল্প বহুবার করেছেন তিনি নিজেই। জটায়ু হিসাবে এটাই ছিল তার শেষ ছবি। তার মৃত্যুর পর ফেলু সিরিজের গল্প নিয়ে ছবি বানানো বন্ধ করে দেন পরিচালক সত্যজিৎ। 1958 সালে সত্যজিৎ রায়ের পরশপাথর ছবি দিয়েই বাংলা সিনেমায় তার পথ চলা শুরু। যারা দেখেছেন ছবিটি তারা নিশ্চয়ই মনে রেখেছেন সংবর্ধনা অনুষ্ঠানের ঘোষককে। তখনও বাংলা চলচ্চিত্র জগতের কাছে অজানা ছিল যে এক অসামান্য অভিনেতার যাত্রা শুরু হলো। বাংলায় প্রায় 50টি ছবিতে অভিনয় করেন সন্তোষ দত্ত, কিন্তু বাংলা ছবির বেশিরভাগ দর্শক তাকে মনে রেখেছেন ফেলুদা সিরিজের জটায়ু হিসেবে। তা বাদে সন্তোষ দত্ত অভিনীত আরও বহু চরিত্র রয়েছে যা বাংলা সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2রা ডিসেম্বর তার জন্মদিনে আরও একবার স্মরণ করা যাক সেই চরিত্রগুলির কথা। হীরক রাজার দেশে 1980 সাল। গবেষক চরিত্র। সন্তোষ দত্ত অভিনীত সেরা চরিত্রগুলির তালিকায় সবচেয়ে উপরে রাখতেই হবে এই চরিত্রটিকে। সমাজ বিমুখ, রাজনৈতিক সচেতনতা বর্জিত এক বিজ্ঞানী, যে তার আবিষ্কারের সম্ভাব্য প্রয়োগ নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়। চরিত্রটিকে প্রথম থেকেই দর্শক ভেবে বসবেন আপাত নিরীহ, কিঞ্চিত লোভী এক জ্ঞানের উপাসক। কিন্তু ছবির শেষের দিকে যখন সে উগ্র হয়ে বলে ওঠে, আমি কারোর দলে নই, আমি বিজ্ঞানী, তখন পরিচালক ঠিক যে বার্তা দিতে চান দর্শককে তা অসম্ভব দক্ষতায় চোখে আঙুল দিয়ে দর্শককে দেখান অভিনেতা। গোপীগাইন বাঘাবাইন 1968 সাল। শুন্ডি রাজা ও হাল্লা রাজার চরিত্রে। এই দুটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ। পরস্পর বিরোধী এই দুটি চরিত্রেই সন্তোষ দত্তের অসামান্য অভিনয় যদি না থাকত তবে এই ছবির প্রয়োগ অসম্পূর্ণ থেকে যেত। বিশেষ করে হাল্লা রাজার চরিত্রটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাল্লা চলেছে যুদ্ধে। গানের দৃশ্যটির শেষে যখন গুপিতার গান ধরে, যখন একটু একটু করে হাল্লা রাজার উপর বরফির জাদুর প্রভাব কমতে থাকে, চরিত্রের ওই ট্রানজিশনটি অনবদ্য। অভিনয় শিক্ষার্থীদের পাঠ্য হওয়া উচিত ওই দৃশ্যটি। আবার শুন্ডি রাজার চরিত্রটি এমনই শুভ্র, তা কমিক হলেও এত রাজকীয়। অভিনয়ের এই ভারসাম্যই অত্যন্ত কঠিন, যা তিনি অত্যন্ত সহজাতভাবে করতেন। অগবধূ সুন্দরী 1981। অবলাকান্তের চরিত্র। সন্তোষ দত্তের অন্যতম সেরা অভিনয় এই চরিত্রটি। নিতান্তই বাণিজ্যিক সিনেমা এবং ছবির বিষয়বস্তুও অগভীর, কিন্তু অভিনেতা তার কাজটুকু করেছেন অপরিসীম দক্ষতায়। পপুলার কালচারে এই চরিত্রটি একটি লেজেন্ড, যা নিয়ে 4 দশক পরেও দর্শক নিয়মিত আলোচনা করেন। মর্জিনা আবদাল্লাহ 1973। আলিবাবার চরিত্র। এই চরিত্রটি নাম মাহাত্মেই গুরুত্বপূর্ণ। কয়েক প্রজন্ম রূপকথার বইতে যে চরিত্রের কথা পড়ে বড় হয়েছে, সেই ফ্যান্টাসি চরিত্রে রূপদান নিঃসন্দেহে অভিনেতার জীবনের একটি বড় প্রাপ্তি। ছবিটি যেমনই হোক না কেন, আলিবাবা চরিত্রে সন্তোষ দত্তের অভিনয় চিরস্মরণীয়। ছবির সমাপ্তি 1961 সাল। কিশোরী চাটুর্যের চরিত্র। 60-এর দশকের বাংলায় প্রত্যন্ত এক গ্রামের কন্যাদায়গ্রস্ত পিতার এই চরিত্রটি খুব বেশি কিছু কথা না বলেই অনেক কিছু বলে। কলকাতায় পড়া শিক্ষিত ছেলের মেয়ে দেখতে আসায় বর্তে যাওয়া থেকে শুরু করে সম্ভাব্য পাত্রের আচমকা কাশির দমক সামলে দেওয়া। সমাপ্তি যারা দেখেছেন তারা এই চরিত্রটিকে কোনো দিন ভুলবেন না, তারা এই চরিত্র থেকে কোনো দিন বিস্মৃত হবেন না। 1980 সাল। গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের চরিত্র।
এই কিংবদন্তি চরিত্রটিতে ওই সময় সন্তোষ দত্ত ছাড়া আর কোনো অভিনেতাকে কল্পনা করা সম্ভব ছিল না। আসলে কমেডি চরিত্রে অভিনয় তার কাছে এতটাই সহজাত ছিল যে কোনো লার্জার দ্যান লাইফ কমেডি চরিত্রে কাস্টিং করতে বসলে তার কথাই সবার আগে মনে পড়ত। তাই ৮০-র দশকে তাকে ছাড়া নির্মাতারা যেমন গোপাল ভাঁড়কে ভাবতে পারেননি, দর্শকও পারতেন না। তবে এই চরিত্রগুলি ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে যেগুলির উল্লেখ প্রয়োজন, যেমন জন অরণ্য ১৯৭৬ সাল। এই ছবিতে তিনি হীরালাল সাহার চরিত্রে অভিনয় করেছিলেন, অথবা তার প্রথম ছবি পরশ পাথর ১৯৫৮। এই ছবিতে তিনি অতনুর চরিত্রে অভিনয় করেছেন। মহাপুরুষ ১৯৮৫ সাল। এই ছবিতে তিনি প্রফেসর নন্দী অথবা শ্রীমান পৃথ্বীরাজ ১৯৭৩ সাল। এই ছবিতে তিনি নবীন মাস্টারের চরিত্রে অভিনয় করেছেন। পেশায় আইনজীবী এই অভিনেতা সারা জীবন তার নেশাটিকেই আঁকড়ে রেখেছিলেন এবং তিনি এই নেশাকেই ধরে বেঁচেছিলেন। অভিনয় ও সিনেমার প্রতি অদম্য প্যাশন ছাড়া যা অসম্ভব। সেই হাসিতেই আজও অমলিন জটায়ু। বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য সত্যজিৎ রায় যাকে সর্বাধিক ব্যবহার করেছেন তিনি হলেন সন্তোষ দত্ত। ৮টি ছবি তাকে নিয়েই। সত্যজিতের ছবিতে সন্তোষ দত্তের প্রথম আত্মপ্রকাশ পরশ পাথর ১৯৫৮ সালে। এই ছবির মাধ্যমে সত্যজিৎ তাকে প্রথম দেখেন মঞ্চে রূপকারের চলচ্চিত্র সঞ্চারী নাটকে ভবদুলালের চরিত্রে। তখনই বোধহয় তিনি বুঝে গিয়েছিলেন যে ভবিষ্যতে একে অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে অনেক ছবিতেই ব্যবহার করতে হবে। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির যে কোনো ভূমিকায় সন্তোষ দত্ত অনায়াসেই মানিয়ে যাবেন। পরীক্ষামূলকভাবে সত্যজিৎ রায় পরশ পাথর ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ দেন সন্তোষবাবুকে। সম্বর্ধনা অনুষ্ঠানে ঘোষকের চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। অনুষ্ঠানে মাইক বিভ্রাটের ফলে তার বিরক্তিজনিত মুখবিকৃতি দর্শকদের মনে খুব আনন্দ দিয়েছিল এবং অবশ্যই সত্যজিতের মনে যথেষ্ট ভরসা জুগিয়েছিল। তার পুরস্কার স্বরূপ মিলেছিল সত্যজিতের পরবর্তী ছবিতে আরেকটু বড় চরিত্র। ১৯৬১ সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে সত্যজিৎ রায় ৩টি রবীন্দ্র কাহিনী পোস্টমাস্টার, মণিহারা এবং সমাপ্তির চিত্ররূপ দেন এবং ৩টি ছবি একত্রে ৩ কন্যা নামে প্রদর্শিত হয়। সমাপ্তি ছবিতে পাত্রের অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে দেখতে আসার একটি দৃশ্যে পাত্রের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। একটি কাঠবেড়ালি হঠাৎ ঘরের মধ্যে ঢুকে পড়ায় কোণে দেখার বিষয়টি একটি কৌতুক দৃশ্যে পরিণত হয় এবং সেই ছোট্ট পরিসরেও সন্তোষ দত্ত অসামান্য অভিনয় করেছিলেন। কিন্তু সন্তোষ দত্তের অভিনয় ক্ষমতাকে সম্পূর্ণভাবে ব্যবহার করার মতো বা বলা ভালো তার প্রতিভাকে কাজে লাগানোর মতো উপযুক্ত গল্প তখনও খুঁজে পাচ্ছিলেন না সত্যজিৎ রায়। অথচ সন্তোষ দত্তকে একেবারে বাদ রাখতেও তার মন বোধহয় চাইছিল না। তাই ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত কালপুরুষ ও মহাপুরুষ ছবির মহাপুরুষ অংশে অর্থাৎ পরশুরামের বিরিঞ্চি বাবা ছোট গল্প অবলম্বনে আরেকটি ছোট কৌতুক চরিত্রে সন্তোষ দত্তকে ব্যবহার করলেন সত্যজিৎ। এক তোতলা আপন ভোলা বিজ্ঞানের প্রফেসরের চরিত্রে। এই চরিত্রেও দারুণ সফল ছিলেন সন্তোষ দত্ত। এর পরের দুটি ছবি নায়ক ১৯৬৬ সালে এবং চিড়িয়াখানা ১৯৬৭ সালে। এই দুটি ছবিতেও বহু চরিত্রের ভিড় থাকলেও সন্তোষ দত্তকে ব্যবহার করেননি সত্যজিৎ উপযুক্ত মানানসই চরিত্রের অভাবে। জীবনের প্রথম দুটি ছবি ছাড়া চলচ্চিত্র জীবনের প্রথম ৭-৮ বছর ছবির প্রধান চরিত্র অভিনেতাদের প্রয়োজন মেটাতে সত্যজিৎ রায় বারবার দ্বারস্থ হয়েছেন ছবি বিশ্বাসের। একাধিকবার দ্বারস্থ হয়েছেন পাহাড়ি সান্যালেরও।
প্রথম দুটি ছবিতে অবশ্য কানু বন্দ্যোপাধ্যায় চরিত্র অভিনেতার চাইতেও বেশি কিছু ছিলেন। কিন্তু 1961 সালে তুলসী চক্রবর্তীর মৃত্যু, 1962 সালে পথ দুর্ঘটনায় ছবি বিশ্বাসের অকাল মৃত্যু এবং 1974 সালের গোড়াতেই পাহাড়ি সান্যালের মৃত্যু সত্যজিৎ রায়ের চিত্রনাট্যে ডাকসাইটে জবরদস্ত চরিত্র বনেদির জমিদার বা সাহেবী মেজাজের ধনী কর্তা ব্যক্তি বা মধ্যবিত্তের চোখে পড়ার মতো বড়সড় চেহারা এমনই বনেদির চরিত্র ব্যবহার করার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। অর্থাৎ মুখ্য চরিত্রের ক্ষেত্রে তিনি যেমন নূতন মুখের, যেমন বরুণ চন্দ্র, ধীতিমান চট্টোপাধ্যায়, প্রদীপ মুখোপাধ্যায়, জয়শ্রী রায়, কাবেরী বসু, পারমিতা চৌধুরী, অলকানন্দ রায় ইত্যাদি নূতন মুখের সন্ধানে থেকেছেন বা ভরসা করেছেন, বিশেষ ধরনের চরিত্র অভিনেতাদের ক্ষেত্রে তেমনটা করেননি। তার সেই অন্যতম ভরসা তৈরি হয়েছিল একমাত্র সন্তোষ দত্তকে ঘিরে, যার প্রতিভার পূর্ণ ব্যবহার তিনি করতে চাইছিলেন। 1968 সালে এসে সত্যজিৎ সন্তোষবাবুকে অন্যতম মুখ্য চরিত্রে ব্যবহার করার সুযোগ না পাবার কষ্ট লাঘব করতে পেরেছিলেন। সে বছর পুত্র সন্দীপ রায়ের অনুরোধে প্রথমবার ছোটদের জন্য ছবি বানাতে উদ্যোগী হন সত্যজিৎ। সেই ছবির জন্য তিনি বেছে নিয়েছিলেন নিজেরই ঠাকুরদার লেখা গল্প গুপি গাইন বাঘাবাইন, মূল নাম গুপি গাইন। গীতবহুল এই ছবিতে শুন্ডির রাজা এবং হাল্লার রাজার দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য সত্যজিৎ রায় ডেকে নেন সন্তোষ দত্তকে। শুন্ডের ভালো রাজা এবং মন্ত্রীর চক্রান্তে ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে রাখা হাল্লার মন্দ রাজা, যারা আদতে দুই ভাই, এই দুই বিপরীতধর্মী ভূমিকায় ছবির দুই নায়ক তপেন চট্টোপাধ্যায় গুপি এবং রবি ঘোষ বাঘার সঙ্গে পাল্লা দিয়ে অসাধারণ অভিনয় করেন সন্তোষ দত্ত। সত্যজিৎ রায়ের ছবিতে এই প্রথম কোনো অভিনেতা দ্বৈত চরিত্রে অভিনয় করলেন। ভালো রাজার সহজ সরল অভিব্যক্তি এবং খারাপ রাজার হিংস্র কুটিল অভিব্যক্তি নিখুঁত অভিনয়ে ফুটিয়ে তুলেছিলেন সন্তোষবাবু। সহায়ক বা প্রপ হিসাবে খারাপ রাজার ভূমিকায় তার ভরসা ছিল পোশাকের অঙ্গ হিসাবে স্টাফড মাথা সহ একটি চিতাবাঘের ছাল এবং এক প্রমাণ সাইজের তুলোর পুতুল। শুধু কথা বলার ভঙ্গি বদলে এবং চোখের ব্যবহারে হাল্লা রাজার হিংস্র চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন সন্তোষ দত্ত। এরপরেই সন্তোষ দত্তের টুপিতে যোগ হয়েছিল অবিস্মরণীয় অভিনয়ের দুটি পালক, সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ। ছবি দুটিতেই একই চরিত্র, বাংলা সাহিত্যের অনন্য সাধারণ সৃষ্টি জটায়ু। বস্তুত জটায়ু নিয়ে আলোচনার আগে এই ইতিহাসটা বলে নেওয়া প্রয়োজন। 1965 সালের ডিসেম্বর মাসে সন্দেশ পত্রিকায় ফেলুদা তোপসের আবির্ভাব ঘটলেও জটায়ু এদের সঙ্গে যোগ দেন 1971 সালের সোনার কেল্লা অভিযানে। সোনার কেল্লা চিত্রায়িত হয়েছিল 1974 সালে। ফেলুদা কাহিনীর অলঙ্করণে সত্যজিৎ জটায়ুর যে মুখটি আঁকতেন তা ক্রমশ বিবর্তিত হয়ে 1973 সালের পুজো নাগাদ সন্তোষ দত্তের মুখের আদল গ্রহণ করে। অর্থাৎ ফেলুদা কাহিনী নিয়ে ছবি বানাবার আইডিয়া সত্যজিতের মাথায় আসা মাত্র তিনি জটায়ু চরিত্রের জন্য সন্তোষ দত্তকে মনে মনে একরকম নির্বাচন করেই ফেলেছিলেন এবং ফেলুদা কাহিনীর পাঠকদের সঙ্গে তার পরোক্ষ যোগাযোগ করিয়ে দিচ্ছিলেন। এটা একজন অভিনেতার পক্ষে এক বিরাট সম্মান এবং তার প্রতি পরিচালকের আস্থারই পরিচায়ক। সন্তোষ দত্ত তার অভিনয় ক্ষমতা বলে পরিচালকের সেই আস্থার সম্পূর্ণ মর্যাদা রেখেছিলেন। বাংলা ছবির বিপুল সংখ্যক দর্শক আজও তাকে জটায়ু বলেই চেনেন। এরপরে জয়বাবা ফেলুনাথ ছবিতেও সন্তোষ দত্ত জটায়ুর ভূমিকাতেই ছিলেন এবং মগনলাল মেঘরাজের ডেরায় নাইফ থ্রোয়িংয়ের দৃশ্যে এক চিরস্মরণীয় অভিনয় করেছিলেন। এরপরে সত্যজিতের আর একটি ছবিতে অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত, হীরক রাজার দেশে।
হীরক রাজার দেশে তিনি বৈজ্ঞানিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। এখানেও দৈত্য চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। প্রথমে পরিচিত শুন্ডী রাজের ভূমিকায়, যেখানে হীরক রাজার প্রেরিত আমন্ত্রণপত্র তিনি দুই জামাই গুপি এবং বাঘার সমীপে নিয়ে এসেছেন। অবশেষে লোভী ও উন্মাদ কিন্তু পণ্ডিত বৈজ্ঞানিকের ভূমিকা, পুরো ভোল পাল্টে সেই চরিত্রে অভিনয় করে গিয়েছেন তিনি। সন্তোষ দত্তের অকাল মৃত্যুতে মর্মাহত সত্যজিৎ রায় অন্য কোনো অভিনেতাকে জটায়ুর ভূমিকায় মেনে নিতে না পেরে ফেলুদা কাহিনী নিয়ে আর একটিও ছবি বানাননি। সত্যজিতের সিনেমা ছাড়াও আরও অনেকগুলো বাংলা চলচ্চিত্রে বিস্ময়কর অভিনয়ের স্বাক্ষর রেখেছেন সন্তোষ দত্ত। এক্ষেত্রে অবিস্মরণীয় চরিত্র হিসাবে উল্লেখযোগ্য ওগো সুন্দরী, এই ফিল্মে অবলাকান্ত দত্ত চরিত্র। উত্তম কুমার অভিনীত গগন সেনের স্মার্ট উপস্থিতির বিপরীতে ভালো মানুষ বন্ধু অবলাকান্ত চরিত্র প্রতিষ্ঠা করা এবং পরিপূর্ণ উপভোগ্য করে তোলা তার পক্ষেই সম্ভব ছিল। তার অভিনয় ক্ষমতা বিশ্বের সেরা শিল্পীর তালিকাভুক্ত হতে পারে। তিনি বাঙালির চিরপ্রিয় সন্তোষ দত্ত। সত্যজিৎ রায়ের পরশ পাথর, তিন কন্যা, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, এই সিনেমাগুলো নিয়েই সীমিত নন সন্তোষ দত্ত। পূর্ণেন্দু পত্রীর মালঞ্চ, অমল সুরের গোপাল ভাঁড়, পীযূষ বসুর সিস্টার ব্রজবুলি, তরুণ মজুমদারের গণদেবতা, দীনেন গুপ্তর মর্জিন আবদাল্লার, সলিল দত্তের ওগবধূ সুন্দরী, পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ পূজারিণী, উমানাথ ভট্টাচার্যের চার মূর্তি, নবীন মাস্টার, সীমান পৃথ্বীরাজ, ঘটকালি, শোরগোল, হুলুস্থুল, খেলার পুতুল বা সুবর্ণলতার মতো অসংখ্য সিনেমায় তার অভিনয় দক্ষতার ছাপ রেখে গেছেন সন্তোষ দত্ত। সন্তোষ দত্তের জন্ম 1925 সালের 2রা ডিসেম্বর। থাকতেন আমহা স্ট্রিটের কাছে। দোতলা পৈতৃক বাড়িটি পরিচিত ছিল সুরধ্বনি কুঠির নামে। সন্তোষ দত্ত ছিলেন পেশা আইনজীবী। প্রথম জীবনে ব্যাংকের চাকরিও করেছেন প্রায় 14 বছর ধরে। উড়িষ্যায় বদলির আদেশ এলে চাকরিও ছাড়েন হঠাৎ করেই। ওকালতি নিয়ে পড়াশোনা ছিল, তাই হয়তো চলে এলেন আইনজীবীর পেশায়। কলকাতার সিটি সিভিল কোর্টের 2য় তলায় আইনজীবীদের বারের দেওয়ালে তার ছবি আছে এখনও। তখনকার রূপকার নাট্যগোষ্ঠীর কর্ণধার ছিলেন সবিতাব্রত দত্ত। তারই চলচ্চিত্র সঞ্চারিতে ভবদুলাল রূপে আবির্ভূত হন সন্তোষ দত্ত, আর সেই নাটক দেখেই তাকে পছন্দ করেন সত্যজিৎ রায়। 1978 সাল পর্যন্ত তিনি কোর্টে যাতায়াত করতেন বাসের ট্রামে। পরে নেভি ব্লু রঙের একটি অ্যাম্বাসাডার কেনেন, যার নাম্বার ছিল WBF 688। তিনি ছিলেন ফুটবলের ভক্ত, মোহনবাগানের সমর্থক। তার নেশা ছিল ফুটবল আর নাটক দেখা। তাই সবিতাব্রত দত্ত, নির্মল কুমারদের নিয়ে আনন্দময় নাট্য সংস্থা তৈরি করেন তিনি, পরে যার নাম হয় রূপকার। সন্তোষ দত্ত রবি ঘোষের শ্রীমতী ভয়ঙ্করী নাটকে অভিনয় করতেন বিজন থিয়েটারে। শেষের দিকে প্রচণ্ড কাশির দমকে জোরে ডায়লগ বলতে পারতেন না। শেষে ফুসফুসের ক্যান্সারে 1988 সালের 5ই মার্চ তার প্রয়াণ হয়। সত্যি তাকে আমরা ভুলতে পারবো না কোনোদিন। বারবার তার ছবিগুলো দেখতে ইচ্ছা করে, বিশেষ করে জটায়ু চরিত্র। মনে হয় আরও কেন ছবি বানালেন না সত্যজিৎ রায় তার জীবিত অবস্থায় জটায়ুকে নিয়ে। তাহলে সেই ছবিগুলি দেখে চোখ সার্থক হতো, মন সার্থক হতো। অবিস্মরণীয় সেই চরিত্র যা আমাদের মনে গেঁথে গেছে। তিনি যদি থাকতেন আর সত্যজিৎ রায়ও যদি থাকতেন, তাহলে হয়তো আরও জটায়ু এইভাবেই তৈরি হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা তাকে মাত্র 2টি ছবিতেই জটায়ু চরিত্রে পেয়েছি। এটা মেনে নিতেই হবে, আসলে চলে যেতেই হবে। তাই ভালো থাকুন সন্তোষ দত্ত, ভালো থাকুন। আমাদের এতটা আনন্দ দেওয়ার জন্য, এতটা খুশি দেওয়ার জন্য আপনি স্মরণীয় থাকুন, সারা জীবন মানুষের অন্তরে থাকুন। অনেক ধন্যবাদ।